শেকড়ের টানে নগর ছাড়ছেন হাজার হাজার মানুষ। ট্রেনে ও লঞ্চে উপচে পড়া ভিড়, যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। কখন বাড়ি যাব এই অনুভূতি সবসময় নিজেকে তাড়া করে ফিরছে। আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি, আত্মীয় দেখা করতে যাচ্ছি, মাধবের সাথে দেখা করতে যাচ্ছি। খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, কষ্ট মনে হচ্ছে না। শিডিউল বিপর্যয় আর টিকিট কালোবাজারির বড় ধরনের অভিযোগ নেই ট্রেন ও বাসে। গতবার যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখন ৬-৭ ঘন্টা করে ট্রেন লেট ছিল, তবে এবার অনেক ভালো করছে আগে থেকে। টিকিট কাটতে গেলে যে টিকিট পাওয়া যায় না বা গাড়ি আসে না, তার থেকে কিছু ইমপ্রুভ দেখা যাচ্ছে এবছর। চাপ বাড়লে প্রয়োজনে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস নামানোর ঘোষণা সেতুমন্ত্রীর। আমার কাছে বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ আছে, তারা যখনই চাইবেন তখনই আমরা সরবরাহ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংবাদপত্রের 8ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যর্থদের সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি। দুস্থ সাংবাদিকদের চেক বিতরণ। দপ্তর হারানোর 7 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রতিমন্ত্রী জানালেন অফিস করবেন সোমবার থেকে। সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে লতিফ সিদ্দিকীকে নির্বাচন কমিশনের চিঠি। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ও দুলালের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। শাস্তির দাবিতে জনতার বিক্ষোভ। এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ। 5টি অভিযোগের 3টি প্রমাণিত। ঈদের বাকি 1 বা 2 দিন, আর তাই ঈদ যতই ঘনিয়ে আসছে সেই সাথে বাড়ছে বাড়ি ফেরার তাড়াও। তবে সকাল থেকে বেশ স্বস্তিতেই ঢাকা ছেড়েছেন নগরবাসী। মহাসড়কে তেমন যানজট না থাকায় এবার তেমন উদ্বেগ ছিল না ঘরমুখো মানুষের। এদিকে এবার শিডিউল বিপর্যয় না থাকায় কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। তবে উপচে পড়া ভিড় ছিল ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। শেখ জায়েদ, সালাউদ্দিন সুমন ও দেবাশিস রায়ের সহযোগিতায় আরো জানাচ্ছেন সাফিন জাহিদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন মাধ্যমে গ্রামের পথে পা বাড়ান হাজার হাজার নগরবাসী। সকাল থেকেই রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনস্রোত। ট্রেনের বগি, পাদানি থেকে শুরু করে ঘরমুখোদের জনস্রোত শেষমেশ গিয়ে ঠেকে ট্রেনের ছাদ পর্যন্ত। তবে কমলাপুর রেল স্টেশনে সময় মতো ট্রেন ছাড়া নিয়ে ছিল যাত্রীদের অভিযোগ। ট্রেনের টিকিট খুব ভালোভাবে পেয়েছি, মোবাইলে কেটেছে, আর এখনো তো ট্রেন আসেনি। এখন দেখি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। 4-5 মাস হলো এসেছি ঢাকায়, বাবার বাড়ি যাচ্ছি। এই তো আশা করি ভালো হবে। ওখানে কাজিনরা আছে, তাদের সাথে একসাথে মজা হয়। আর ঈদের সময় তো অবভিয়াসলি মজাটাই মেইন ফ্যাক্ট। টিকিট পাইছি, বাট সিট পাই না আর কি, অতিরিক্ত কিছু অর্থ দিয়ে বসে যেতে হচ্ছে। এদিকে এবার সড়ক পথেও ভোগান্তি লাঘব হয়েছে অন্যবারের তুলনায় বেশ কিছুটা। সকাল থেকে গাবতলী, মহাখালী, সায়দাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে প্রায় সব গন্তব্যের বাস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে বলেন, ঈদের আগ মুহূর্তে যাত্রীদের পৌঁছে দিতে চাপ বাড়লে প্রয়োজনে নামানো হবে বিআরটিসির আরো 50টির বেশি বাস। যদি কোনো সমস্যা হয় দীর্ঘ সময়, তাহলে আমার কাছে বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ আছে, তারা যখনই চাইবেন তখনই আমরা সরবরাহ করবো। সেগুলো স্ট্যান্ড বাই, ইমার্জেন্সির জন্য রেডি। এদিকে সন্ধ্যার পর থেকে ঘরমুখো এসব মানুষের ভিড় ছিল দক্ষিণ জনপদের বিভিন্ন রুটের লঞ্চগুলোতেও। বরিশাল ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল যাত্রী চাপ। উপচে পড়া ভিড়ে খালি ছিল না লঞ্চের ছাদও। বাড়ি তো নিচে যাইতে অনেক কষ্ট করে আসছি গাড়িতে, এখন তো যাবো লঞ্চ পাইলে। দুঃখ মানে বাড়ি যাবো তো আনন্দ, যতই কষ্ট মানে তবু আনন্দ লাগে, যত কষ্ট হবে ততই আনন্দ বেশি বাড়ে। তবে স্বজনদের কাছে গ্রামের পানে ছুটে চলা মানুষগুলোর এবারের ঈদযাত্রা অনেকটাই সুখকর হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে প্রতিদিন নৌপথে ঘরে ফিরছে
হাজার হাজার মানুষ। সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরের গন্তব্য পর্যন্ত ঘরে ফেরা মানুষের সহযাত্রী হয়েছিল আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। যাত্রাপথে নানা ঝক্কি ঝামেলা, আনন্দ উচ্ছ্বাস সবকিছু দেখেছেন খুব কাছ থেকে। তার প্রতিবেদনে এবার দেখে নেব সেসব অভিজ্ঞতা ও অনুভূতির কথা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঘরে ফেরা এসব মানুষের আনন্দ অনুভূতি জানতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সঙ্গী হয়েছি আমরাও। উদ্দেশ্য চাঁদপুর। বৃহস্পতিবার সকাল 6:45 দিকে নির্ধারিত সময়ে টার্মিনাল ছাড়ে লঞ্চ সোনারতরী 1। ডেক থেকে ছাদ সবখানেই অবস্থান ঘরমুখী মানুষের। এইসব মানুষের চোখে মুখে যেন আনন্দের ছটা, প্রিয়জনকে কাছে পাবার আকুলতা। বাড়িতে যত কষ্ট করে যাই, যখন বাড়িতে মা বাবার সাথে ঈদ করি, ছেলে সন্তানের সাথে ঈদ করি, তখন খুব আনন্দ লাগে। আমার দেশে দাদা দাদি আছে, ফুফা আছে, সবার সাথে আমি ঈদ করতে যাচ্ছি। এখন আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি। বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী পেরিয়ে সকাল 9:15টার দিকে মতলবের 60 নলে মেঘনার কোলে যখন লঞ্চ, তখন কেউ খুশগল্প, কেউ বিশ্রাম, আবার কেউ বা বিভোর ভরা নদীর সৌন্দর্য উপভোগে। ধীরে ধীরে সময় যত গড়ায় সন্নিকট হয় গন্তব্য, আর সেই সাথে নদীর এই উত্তাল ঢেউ যেন আনন্দরাশি হয়ে আছড়ে পড়ে এইসব মানুষের মনে। নিষেধাজ্ঞার পরও ধারণ ক্ষমতার কিছুটা বেশি যাত্রী তোলা হলেও ঘরে ফেরার আনন্দের জোয়ারে কানে আসেনি তেমন কোনো অভিযোগ। কোনো সমস্যা নাই, আমরা ঠিক মতো এসে লঞ্চে উঠছি। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। নিচতলা থেকে দোতলা যে ভাড়াটা নিছে, পরিবেশ অনুসারে ভাড়াটা নেওয়ার ঠিক হয়নি। বিচ্ছিন্ন ঘটনা হলেও যাত্রাপথেই চোখে পড়ে মলম পার্টির তৎপরতার প্রমাণ। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হয়। সকাল 10:20 লঞ্চটি পৌঁছে চাঁদপুরে। প্রায় 3.5 ঘন্টার যাত্রা শেষে লঞ্চটি চাঁদপুর টার্মিনালে পৌঁছানোর পর প্রিয়জনরা চলে যান প্রিয়জনের সাথে আপন ঘরে। তাদের ঈদ আনন্দে কাটুক এমনটি প্রত্যাশা সময়ের পক্ষ থেকে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, চাঁদপুর। সংবাদপত্রের 8ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিকপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সম্প্রচার মাধ্যমগুলোর জন্য দ্রুত সম্প্রচার কমিশন গঠনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সারা দেশের 177 সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেয়া হলো এই অনুদান। 2012 সাল থেকে এ পর্যন্ত 623 জন সংবাদকর্মীকে 3,80 লাখ টাকা ভাতা ও অনুদান দিল সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পত্রিকা ও টেলিভিশনের মালিক, ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তিদের আহ্বান জানান সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়ার। বলেন, ট্রাস্টের কার্যক্রম পরিচালনার সিড মানি বা মূল অর্থ দেয়া হবে সরকারের পক্ষ থেকে। যেসব পত্রিকা ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করেছে তাদের বিজ্ঞাপনের হার বৃদ্ধি করা হয়েছে, আর যারা এটা বাস্তবায়ন করেনি তাদের বিষয়টা সরকার নিবিড়ভাবে মনিটর করছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ সুবিধাও আমরা সীমিত করে দেব। সম্প্রচার কমিশন আইন প্রণয়ন করা হবে এবং যত শীঘ্র সম্ভব এই আইন প্রণয়নের কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করি। একটা নীতিমালা না হলে অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, আবার অনেক সময় অনেক দায়িত্বশীল ভূমিকাও পালন করতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। মত প্রকাশের সুযোগে অপসাংবাদিকতা চর্চা বন্ধ করতে সাংবাদিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। দারিদ্র বিমোচন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যথেষ্ট অগ্রগামী। এই যে অগ্রযাত্রা, এই যাত্রার জন্য থেমে না যায়। কাজে সমালোচনা যারা করবেন করেন, কোনো আপত্তি নাই, শুধু আমার কাছে একটাই অনুরোধ থাকবে, বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। সেদিকে লক্ষ্য রেখেই আপনারা লেখেন, সমালোচনা করেন, আর শত্রুর মুখে কথা যেন জোগান না দেওয়া হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আর স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হারানোর 1 সপ্তাহের ব্যবধানে সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুসারে সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে 9 জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এদিকে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং সচিব কামাল আব্দুল নাসের সৈয়দ আশরাফের সাথে তার মিন্টো রোডের বাসায় সাক্ষাৎ করেছেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সোমবার থেকে অফিস করবেন সৈয়দ আশরাফ। আমি সৌজন্য সাক্ষাৎ করেছি, এই সোমবারে উনি অফিসে যাবেন। আমি ওনাকে স্বাগতম জানিয়েছি, আর উনি থাকলে উনি ফুল টাইম মন্ত্রী থাকবেন। আমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে একজন মন্ত্রী আছেন আমাদের। তার মনোভাব কি বোঝা গেছে? ওনার মনোভাব ভালো। উনি তো খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ ও ইজি গোয়িং পারসন। ওনাকে নিয়ে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে লতিফ সিদ্দিকীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও লতিফ সিদ্দিকীর বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেয়া চিঠির বিষয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 2 অগাস্টের মধ্যে দুজনকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। তাদের বক্তব্যের ভিত্তিতেই লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে দলীয় পদ ও মন্ত্রিত্ব হারাতে হয়। রাত 11টার সময় আরো থাকছে। নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি চট্টগ্রাম মেডিকেলের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক। বিপর্যস্ত বাবা মা, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং প্রতিদিনের ব্যস্ততা ভুলে ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন বড় পর্দা আর গানের ভুবনের তারকারাও। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। মানবতা বিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 2টি অভিযোগে তাকে এ রায় দেওয়া হয়। বাকি একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং 2টি অভিযোগ থেকে এই রাজাকারকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন, অপরাধীর সামাজিক অবস্থান নয়, তাদের কাছে অপরাধের গভীরতা এবং ধরন বিবেচ্য বিষয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালী রাজাকার ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 5টি অভিযোগে গত বছরের 18 ডিসেম্বর বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচার শেষে গত 14 জুন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। বৃহস্পতিবার সকালে ফোরকান মল্লিকের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 99 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ে গোলাপী রানী ও আলিয়া বেগম নামে 2 নারীকে ধর্ষণ ও গণহত্যার দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আলিয়া বেগম নাকি একজন ভিকটিম, আসামি রাজাকার ফোরকান মল্লিক এবং অন্যান্য রাজাকাররা তাকে তার বাড়ি থেকে যখন ধরে নিয়ে যায়, তার পিতা তাকে রক্ষার জন্য বাধা দিয়েছিলেন। বাড়ির উঠানেই এই আসামি ফোরকান মল্লিক নিজ হাতে তার পিতা হাতেম আলীকে গুলি করে হত্যা করেন এবং এই আলিয়াকে নিয়ে গিয়ে পটুয়াখালী সার্কিট হাউসে 3 দিন আটক রেখে তাকে গণধর্ষণ করার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আদালত তার রায়ে বলেন, রাজাকার সামাজিক অবস্থানের দিক থেকে ছোট না বড় এটা বিবেচ্য নয়। ট্রাইব্যুনাল বিচার করেন অপরাধের ধরন এবং গভীরতার। সেদিক থেকে এই আসামি স্থানীয় রাজাকারদের সাথে সরাসরি মানবতাবিরোধী অপরাধে অংশ নেয়। জাজমেন্টের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে যে একজন নিচের লেভেলের লোক হলেও তাদের যে অপরাধের ধরন এবং তাদের যে সম্পৃক্ততা তাতে সেই সমপর্যায়ে পড়ে যারা বড় অপরাধীর সাথে তাদেরও একই অবস্থা। এদিকে আসামি পক্ষের আইনজীবী এ রায়ে ন্যায় বিচার হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে তার মক্কেলকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। আদালতের বিবেচনা যেভাবে আসছেন আদালত দিয়েছেন তার শ্রদ্ধা করার বেশি কিছু কমেন্ট দেওয়ার সুযোগ আমার নেই। আদালতের বিবেচনা আপিল করার মতো অ্যাবিলিটি, আর্থিক অ্যাবিলিটি তাদের নেই। আমি অবশ্যই ইনসিস্ট করেছি, তারা কি করবেন তা আমি জানি না। গত বছরের 25 জুন বরিশাল থেকে সাবেক এই মুসলিম লীগ নেতাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে 2টি ট্রাইব্যুনালে 20টি মামলায় 22 জনের রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এখানে কোনো অনিয়ম কিংবা অন্যান্য কোনো কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নই ওঠে না। এই মন্ত্রণালয়কে গতিশীল করার লক্ষ্যে যা কিছু করার প্রয়োজন এটা আমরা সবাই মিলে করব। তাকে পেয়ে আমাদের মন্ত্রণালয়ের কাজকর্ম আরো সমৃদ্ধ হবে। তার গতিশীল নেতৃত্বে, তার পরামর্শ আমাদের কাজের সবারই কাজের গতি আরো বৃদ্ধি করবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সমন্বয় করে এই মন্ত্রণালয়ের কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের যে ভিশন 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে, আমরা বিশ্বাস করি আমাদের সমন্বিত নেতৃত্বের মধ্য দিয়ে সবাই মিলে কাজ করে আমাদের ভিশনকে, আমাদের লক্ষ্য পূরণ হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের কাজকর্মকে আরো গতিশীল করতে পারবো। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ও মামলার অন্যতম আসামি দুলালের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নূর আহমদকে আদালতে তোলার খবরে উত্তেজিত জনতা আদালতের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রাজনের বাবার হাতে 55,000 টাকার একটি চেক তুলে দেন তারা। এই দুইজনকে বিজ্ঞ আদালত 7 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা 10 দিন চাইছিলাম। কামরুলকে দেশে ফিরে আনার ব্যবস্থা দ্রুত কর্তা মন্ত্রণালয় আমার বিনীত অনুরোধ। প্রকৃত খুনিদের ফাঁসি চাই। আমি দেশবাসীর কাছে বিচার চাই। নিখোঁজের একদিন পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটি উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। এই অবস্থায় যে কোনো মূল্যে হারানো সন্তান ফিরে পেতে চান শিশুটির বাবা মা। এদিকে শিশু চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে 4 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যাওয়ায় 2.5 বছরের বড় ছেলেকে খুঁজতে 14 দিনের নবজাতককে ফেলে বারান্দায় গিয়েছিলেন বা জেসমিন আক্তার। নাতিকে খুঁজতে গিয়েছিলেন ডানিও, কিন্তু বড় ছেলেকে ফিরে পেলেও ফিরে এসে দেখেন বুকের মানিক ছোট ছেলে বিছানায় নেই। মা বাবা সহ 3 স্বজনের অনুপস্থিতিতে কে বা কারা বুধবার বিকেলে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। আমার ওয়াইফের গ্রিলের মধ্যে বড় বাচ্চাটা কোথায় গেছে দেখছে, কিন্তু এতদিন তো বাচ্চা কেউ নেই, কে নিবে? এই জন্য মনে করে বাচ্চাটা তোকাইতে গেছে, কিন্তু গ্রিল থেকে 2 মিনিটের বেশ কম, বাথরুম থেকে 2 মিনিট, গ্রিল থেকে 2 মিনিট, আর সে দেখে আর বাচ্চা নেই। আর বাচ্চা সাইড দিয়ে আর কিছু না স্যার, আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা বাইন দেয়, আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা সাইড দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান এক নারী শিশুটিকে নিয়ে গেছে। একটা মেয়ে এসে টেলিভিশনে বাচ্চাকে কি উন্না করে ঘুরে নিয়ে চলে গেল। তবে নবজাতক চুরির জন্য রোগীর স্বজনদের গাফিলতিকে দায়ী করে পরিচালক জানান শিশুটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ওই ওয়ার্ডে যারা কাজ করে তাদেরকেও আমি সন্দেহের চোখে রেখেছি এবং এই সমস্ত লিস্ট করে আমি 4 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। সন্তান চুরির ঘটনায় বিকেলে অজ্ঞাতনামা চোরদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছে নিখোঁজ নবজাতকের বাবা। এদিকে এ ঘটনার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও গেইটে তল্লাশির পাশাপাশি শিশুটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে র্যাব ও পুলিশ। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় নেওয়ার সময় এসেছে। তার ব্যর্থ নেতৃত্বের কারণে দলের নেতাকর্মীরাও তার বিদায়ের অপেক্ষায় আছেন। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আজকে বেগম খালেদা জিয়ার দলের মধ্যেই আজকে কথা উঠেছে, তার ব্যর্থ নেতৃত্বের আজকে বিরুদ্ধে দলের নেতারা আজকে রুখে দাঁড়িয়েছে। তারা আজকে প্রতিবাদ করছেন, তারা আজকে নিজের আলোচনা করছেন। বেগম খালেদা জিয়া এবং তার দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার পতনের সময় এসেছে দলের মধ্যে, তার বিদায় নেওয়ার সময় এসেছে। বেগম খালেদাকে রাজনীতিকে বিদায় নেওয়ার জন্যই আজকে তার দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে আছে। দূর দেশে বসবাসরত প্রবাসীদের জীবনে ঈদ এলেও স্বজনদের সঙ্গ ছাড়া সেই ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়। তবুও দিনটিকে খানিকটা হলেও সুখের করে তুলতে নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান প্রবাসীরা। ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাই ব্যবসাও দ্বিগুণ বেড়ে যায়। এবার ঈদে কেবল যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রায় $25 কোটি রেমিটেন্স পাঠিয়েছে বলে জানা গেছে।
নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিয়াম সাধনার পবিত্র মাস রমজান শেষ হতে চলেছে, তাই শেষ সময়ের প্রস্তুতি নিতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এরই মধ্যে স্বজনদের জন্য দেশে টাকা পাঠাতে শুরু করেছেন অনেকেই। আর সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ওপর ভরসা প্রবাসীদের। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে নিউ ইয়র্কের প্রবাসীদের প্রথম পছন্দ সোনালী এক্সচেঞ্জ, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ও এনবিএল সহ বেসরকারি আরো 2টি প্রতিষ্ঠান। আমাদের একটা টার্গেট ছিল যে $3 মিলিয়ন, আমরা টার্গেটের খুব কাছাকাছি চলে আসছি। আশা করি আমরা এটা ফুলফিল করতে পারবো। ঈদ উপলক্ষে এসব প্রতিষ্ঠানের ব্যবসা দ্বিগুণ বেড়ে গেছে বলেও জানা গেছে। গতবার যে ঈদের ফ্লো ছিল তার চেয়ে এবার দ্বিগুণ। আমাদের কিছু সার্ভিস আছে, যেমন আমরা ফিটা হাফ করে দিয়েছি। এই বছরটায় দেখা যাচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি রেসপন্স খুব ভালো। আমরা প্রায় 19,000-এর বেশি কাস্টমারকে আমরা সার্ভ করেছি এখন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় $5 কোটি আয় হয়। অন্যদিকে বেসরকারি হিসাব মতে যুক্তরাষ্ট্র থেকে এবার ঈদে প্রবাসীদের মোট রেমিটেন্স পাঠানোর পরিমাণ প্রায় $25 কোটি। ঈদের পর থেকেই যে কোনোদিন টাকা না পাঠায় সেও কিন্তু কিছু না কিছু টাকা পাঠায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। স্বজনদের ছাড়া ঈদ আনন্দ ফিকে হয়ে এলেও দিনটিকে উপভোগ করতে নিজেদের কষ্টার্জিত অর্থ স্বজনদের জন্য দেশে পাঠান প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের খুশি করতে পেরেই যেন খুশি ভাগ্য অন্বেষণে ঘর ছাড়া এই মানুষগুলো। তারা যেন সুন্দরভাবে ঈদটা করতে পারে, মনে কোনো দুঃখ না পায়, সেজন্য প্রতি বছরই এই টাকাটি পাঠাই। আমি ভাই বোনের জন্য টাকা পাঠালাম ঈদ উপলক্ষে, যে সবাই সুন্দরভাবে যেন ঈদটা করতে পারে। আমার ছেলে ঈদের জন্য পাঞ্জাবি কেনার টাকা পাঠালাম। দেশের বাড়ি ভোলায় গরিব মানুষের জন্য কিছু না কিছু টাকা পাঠাই। আপন পর সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে পাওয়া না পাওয়ার সব দুঃখ কষ্টকে ভুলে থাকতে চান প্রবাসীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঈদ মানে আনন্দ, তাই ঈদকে সামনে রেখে ঘরে ফেরার উৎসবে মেতেছেন সবাই। প্রতিদিনের ব্যস্ততা ভুলে দিন কয়েকের জন্য বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। তেমনিভাবে আপন মানুষের কাছে যেতে নিড়ে ছুটছেন বড় পর্দা আর গানের ভুবনের তারকারাও। শাফিন জাহিদের রিপোর্ট। মায়া, মমতা, আবেগ আর অনুভূতিতে ভরা বাঙালির হৃদয় যেন সবসময়ই ঘরমুখী। তাই ঈদের ঠিক আগ মুহূর্তে বিড়ম্বনা এড়াতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকাবাসী। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সবাই ছুটছেন গ্রামের বাড়িতে। সবুজ ছোঁয়া গ্রামের পরিবেশ থেকে একটুখানি অক্সিজেন পেতে হলেও যেতে হবে বাড়িতে। তাই হয়তো বাড়ি ফেরার আমেজ সবার মাঝে। ইলিশ মাছটা সবচেয়ে বেশি প্রিয়। ছোটবেলায় বাবার হাত ধরে মাঠে যাওয়া হতো ঈদের নামাজ পড়তে, কিন্তু এখন দায়িত্ব পালনেই কাটে ঈদের দিন। এবারের ঈদে সবাই থাকলেও থাকবেন না শুধু মা। তারপরেও সেই মায়ের টানেই বাড়ি যাচ্ছেন ক্লোজ আপ ওয়ান তারকা রাজীব। গ্রামের পরিবেশ সবসময় আগে থেকেও প্রিয় ছিল, এখনো অনেক প্রিয়। বাবার হাত ধরে আমি হেঁটে হেঁটে যেতাম মাঠে ছোটবেলায়। ওই স্মৃতিটা আমার খুব বেশি মনে করি, খুব বেশি মিস করি, কারণ ওইভাবে নামাজ পড়তে যাওয়ার হয় না এখন। মায়ের কাছাকাছি থাকা এবং মাকে ভালোবাসা, মাকে শ্রদ্ধা করা, মার সেবা করা, এটা যেন কেউ মিস না করে। মা চলে গেলে কিন্তু ওটা আর শুধরানোর কোনো সময় আর কেউ পাবে না। অন্যদিকে ঈদে বাড়ি ফিরবেন, তাই ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরাও। আগে ভাগে কাজ শেষ করে ঈদের দিনটাকে পরিবারের জন্যই বরাদ্দ রেখে তার মধ্যেই খুঁজে নিতে চান ঈদের আনন্দ। কাজ শেষে আড্ডা আর পরিবারকেই সময় দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মা আর বন্ধুদের নিয়েই ঈদের পরিকল্পনা তাদের। ঈদের দিনটা পুরোপুরি সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মার সাথে, সন্ধ্যার পর বাবা মার সাথে বের হওয়া। ঈদের 2 দিন একমাত্র বাবা মার সাথে বের হওয়া, আর ঈদের পর থেকে আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। ঈদের দিন আসলে সবসময় ফ্যামিলির সঙ্গেই থাকা হয়। সকালটা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গুছায় নিজে একটু রেডি হয়ে বসে থাকি। গেস্টরা আসে, ওই দিন তো একটু সময় দেওয়া যায় আর কি ফ্যামিলির মানুষদের সঙ্গে। এখন সবচেয়ে বেশি মিস করি যে সালামের বিষয়টা এখন দিতে হয়। আগে তো শুধু পেতাম আর খালি চাওয়াতাম যে কাটটা বেশি হয়। দুয়ারে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছে যে প্রিয়জনকে রেখে এসেছিল এ শহরে, আজ ঈদ আনন্দ ভাগ করে নিতেই চিরচেনা সেই স্বজনদের মাঝে উপস্থিত হবার আকুলতা সবার মাঝে। বাড়ি ফেরার এই ব্যাকুলতায় যেন বাধা দেওয়ার নেই কারো সাধ্য। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় সন্ধ্যা 6টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় ঢাকাগামী পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী আবুল হোসেন, তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে নিহত হয়। পরে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি বগুড়া শেরপুর এলাকায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট শাওয়াল মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করেন। 29 দিন সিয়াম সাধনার পর এসব দেশে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব ছাড়াও কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদের চাঁদ দেখা গেছে। এছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপন হবে দেশগুলোতে। ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তির চুক্তির ফলে তেহরানে পারমাণবিক বোমা তৈরির সব রাস্তা বন্ধ হবে উল্লেখ করে মার্কিন কংগ্রেসকে এই সমঝোতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বুধবার সংবাদ সম্মেলনে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও কূটনীতির শক্তিমত্তার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট ওবামা। এদিকে এই চুক্তির ফলে সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের ধরনে পরিবর্তন আসবে বলে মনে করছে তেহরান। ভিয়েনায় দীর্ঘদিনের সফল আলোচনা শেষে বুধবার ইরানি আলোচক দল সহ তেহরানে ফিরেই 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। পাশাপাশি বিশ্ব শক্তিগুলোর সঙ্গে কৃত্রিম সংকট তেহরান কাটিয়ে ওঠায় ইসরায়েল ব্যতিব্যস্ত হয়ে উঠেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার ভিয়েনায় ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তির সমঝোতার পর থেকেই এর ঘোর বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের সুবাদে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। 671 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 15 নম্বরে থাকা সৌম্য সরকার বর্তমানে টাইগারদের সেরা ব্যাটসম্যান। আর 690 রেটিং পয়েন্ট নিয়ে 7ম স্থানে থাকা সাকিব টাইগারদের সেরা বোলার। সেই সাথে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটি আরও দৃঢ় করেছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে 401 রেটিং পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠ অলরাউন্ডারের আসনটি দখলে ছিল সাকিব আল হাসানের। সিরিজ শেষে তার সংগ্রহ 418 পয়েন্ট। তবে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে 35 ধাপ লাফিয়ে 15 নম্বরে উঠে এসেছেন সৌম্য সরকার। 5 ধাপ এগিয়ে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 17 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং 9 ধাপ উপরে উঠে 19 নম্বরে উঠে এসেছেন নাসির হোসেন। পরিবর্তন এসেছে টাইগারদের বোলিং র্যাঙ্কিংয়েও। 2 ধাপ উপরে উঠে টাইগার অধিনায়ক মাশরাফি অবস্থান করছেন 26-এ। 15 ধাপ উপরে ওঠা টাইগার পেসার রুবেলের বর্তমান অবস্থান র্যাঙ্কিংয়ে 40 নম্বরে। আর টাইগারদের নতুন সেন্সেশন মুস্তাফিজুর 19 ধাপ লাফিয়ে উঠে এসেছেন 88 নম্বরে। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে নগর ছাড়ছেন হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়। প্রয়োজনে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস নামানোর ঘোষণা সেতুমন্ত্রীর। সংবাদপত্রের 8ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যর্থদের সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি। দুস্থ সাংবাদিকদের চেক বিতরণ। দপ্তর হারানোর 7 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রতিমন্ত্রী জানালেন অফিস করবেন সোমবার থেকে। সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে লতিফ সিদ্দিকীকে নির্বাচন কমিশনের চিঠি। এবং 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ। 5টি অভিযোগের 3টি প্রমাণিত। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।